আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনা যে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন, তারই ঘোষণার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্নের এরই মধ্যে সৃষ্টি হয়েছে। যেমন, তিনি যদি সত্যিই দেশে ফিরে আসতে চান, সেক্ষেত্রে দিল্লির ভূমিকা কি হবে, দিল্লির সিদ্ধান্ত কি হবে, বাংলাদেশ সরকারও বা এই মুহূর্তে কি চাইছে, তার ফিরে আসার ক্ষেত্রে সত্যি সত্যি কোনো ধরনের সহযোগিতা, আইনগত সহযোগিতা করবে কিনা, তার ফিরে আসার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে যেই কথাগুলো উল্লেখ করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আরো অনেকে, আসলে কি তাই? কোনো বাধা নেই? এবং বাধা না থাকলে তিনি সত্যি সত্যি দেশে কবে নাগাদ ফিরতে পারেন, এসব প্রশ্নের উপর নির্ভর করছে দেশের আগামী দিনের রাজনীতি। খুব স্বাভাবিক, এই কথা আমরা বলতেই পারি। এখন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম কি জানালেন সাংবাদিকদের? যে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো আইনিগত বাধা নেই। আবার একই কথা বলছেন স্বতন্ত্র সংসদ সদস্য, আমাদের সবার পরিচিত মুখ, ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন যে শেখ হাসিনার দেশে ফিরে আসার ক্ষেত্রে অবশ্যই কোনো আইনগত বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণ করবেন। তো তিনি দেশে এসে তো মামলা ফেস করবেনই। তিনি কি বলেছেন যে না, আমি ফ্রি লাইফ লিড করব, একেবারে মুক্তভাবে ঘোরাফেরা করবো, রাজনীতি করব? নিশ্চয়ই তা নয়। তিনি অবশ্যই মামলাগুলো ফেস করবেন। কিন্তু এই যে বলা হচ্ছে যে তার দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, আমি এটি ঠিক বুঝলাম না। মানে তিনি কি বৈধভাবে দেশে ঢুকতে পারবেন? কিভাবে সম্ভব? মানে এখন যে অবস্থায় তিনি রয়েছেন, কারণ শেখ হাসিনার কাছে বৈধ কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই। তার নিজের সহ এবং পরিবারের অন্যান্য সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট সহ মোট 96টি পাসপোর্ট বাতিল এবং প্রত্যাহার করে নিয়েছিল ইউনূস সরকার। তাহলে তাকে আসতে হলে তো বৈধ পাসপোর্ট নিয়েই বাংলাদেশে ফিরতে হবে, সেই উপায় তো নেই। তাহলে কি করতে হবে? তাকে আবেদন করতে হবে ট্রাভেল পাসের জন্য। ভারতে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে তিনি আবেদন করবেন এবং সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে, সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। তাহলে কেন এ কথা বলা হচ্ছে যে তার ফেরার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই? যদিও এই বক্তব্যটি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। যদিও শেখ হাসিনা গত 2 মাস ধরে বলে আসছেন যে তিনি যে কোনো সময় দেশে ফিরবেন এবং একেবারে টাইম ফ্রেম বেঁধে দিয়ে স্পেসিফিক্যালি তিনি তো উল্লেখ করলেন যে এই বছর ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য আমরা এই পর্যন্ত পাইনি। আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর রাজনীতি ফেরার সুযোগ নেই, এই ধরনের অনেক বক্তব্য আমরা শুনেছি। খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। কিন্তু শেখ হাসিনা দেশে ফেরানোর ক্ষেত্রে তিনি যে ইচ্ছা পোষণ করেছেন সে সম্পর্কে একেবারে মুখে কুলু পেটে বসে থাকা হয়েছে। এমনকি গত 4 মাসে সরকার নতুন করে ভারত সরকারের কাছে কোনো প্রকার কোনো চিঠি দেয়নি। বর্তমান বিএনপি সরকার যা চিঠিপত্র দেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময় দেওয়া হয়েছে, এই সরকারের সময় দ্বিপাক্ষিক আলোচনায় হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করা হয়েছে প্রত্যর্পণ চুক্তির আওতায়। কিন্তু তারপরেও সেই বিষয়ে কোনো ধরনের কোনো লিখিত নথিপত্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, এটি সরকার চায় না। মোটামুটি আমরা এই পর্যন্ত বলতে পারি, যদি সরকারের পক্ষ থেকে নতুন কোনো অগ্রগতি না হয়। এবং এর আগে অসংখ্যবার আমি বলেছি, ডক্টর ইউনূস সরকারের সময় থেকে বলে আসছি যে ইউনূস সরকারও চায় না শেখ হাসিনা ফেরত আসুক। তৎকালীন যে রাজনৈতিক দলগুলো ছিল, মানে বিএনপি বা জামাত ইসলামী, এনসিপি, তারাও চায়নি, এখনো চাইছে না। এখনো জামাত ইসলামী, এনসিপি চাইছে না। মনে করুন যে এনসিপি যে চাইছে না, তার বড় প্রমাণ হচ্ছে তারা অনেক বড় বড় কথা বলছে, শেখ হাসিনা ফিরে আসবে না, সে কি পাগল হয়েছে, সে কি এসে ফাঁসির কাজটা ঝুলবে নাকি।
এগুলো স্রেফ বাগাড়ম্বর। এনসিপি যেভাবে মব ক্রিয়েট করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, বঙ্গভবন ঘেরাও করে ডক্টর ইউনূস সরকারের সময়, মব ক্রিয়েট করার তো আমরা কেউ আশাই করি না, কিন্তু সরকারের উপর তো কেউ চাপ প্রয়োগ করেনি এখনো পর্যন্ত যে হ্যাঁ তিনি যখন ফেরত আসতে চাইছেন তাকে ফেরত আনা হোক, দেখি শেখ হাসিনা এখন কি বলেন, তার ট্রাভেল পাসের ব্যবস্থা করা হোক। সরকারের উপর তো এই ধরনের কোনো কিছুই জোর দিয়ে কিছু বলা হয়নি। হিসাব একেবারে ক্লিয়ার। তো ভারতের সিদ্ধান্ত কি হতে পারে? শেখ হাসিনা যদি নিজ থেকে ফিরতেই চান এবং সরকার যদি সে ধরনের কোনো প্রক্রিয়া অবলম্বন করেন তার ফিরে আসার ক্ষেত্রে, ভারত বাধা দেবে না। তার কারণ কি? ভারত বাধা দেবে না এই কারণে, শেখ হাসিনা তো ফিরবেন ভারত সহ আন্তর্জাতিক বিশ্বের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সমঝোতার মাধ্যমে, এবং তার মাঝে অবশ্যই বাংলাদেশ সরকার থাকবে, এটি একেবারে নিশ্চিত, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তার আরেকটি সিমটম আমি আপনাদেরকে বলি, যেমন চিফ প্রসিকিউটর যেদিন বললেন যে তার ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা নেই, সেদিন তিনি বলছেন যে নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে আপিল মামলা করতে হয়। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং এই রায়ের 30 দিনের মধ্যে আপিল করার বিধান, কিন্তু শেখ হাসিনার তরফ থেকে তো এই ধরনের কোনো আপিল করা হয়নি। তাই তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে আপিল আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে। অর্থাৎ তিনি আসার সঙ্গে সঙ্গে যে রায় হয়ে আছে তিনি আপিল করেননি, এর জন্য ধরেই তাকে ফাঁসিতে ঝুলানো হবে তা নয়, তার জন্য আগে থেকেই পথ বাতলে দেওয়া রয়েছে। তিনি বলছেন যে আপিল বিভাগই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং তিনি দেশে ফিরে আসতে পারলে ভালো হয়। তো ভালো হয়তো ব্যবস্থা নেন। এবং যতটুকু শোনা যাচ্ছে, আমি রেফারেন্স দিয়েই বলি, সাংবাদিক স্বদেশ রায় তার একটি লেখাতে উল্লেখ করেছেন, ডিসেম্বর নয়, আগস্ট নয়, ভাদ্র মাস এলেই যেমন একটা প্রাণী রাস্তায় পাগলের মতো আচরণ করে, তেমনি বাংলাদেশে জুলাই আসলেই এই গত 2 বছর ধরে দেখা যাচ্ছে যে কিছু জঙ্গি ছানা একেবারে পাগলের মতো আচরণ শুরু করে দেয়। এবার এই জুলাই মাসেও এনসিপি নামক জামাতে ইসলামের একটা বি টিম, তারা সারা দেশব্যাপী জুলাই কর্মসূচি ঘোষণা করেছে এবং তার অংশ হিসেবে আমরা দেখলাম যে গতকাল সাভারে তাদের অন্যতম কর্মসূচিতে ব্যাপক গন্ডগোল হয়েছে, বোমাবাজি হয়েছে। অনেকেই বলছে এই বোমাবাজিটা নাকি সাজানো নাটক। আজকে এই বিষয়টি নিয়েই কথা বলবো, সাথে থাকবে। বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। গত বছর এই জুলাই মাসেই এনসিপি নামক এই জামাতি বি টিমটার পদযাত্রার খবর পেয়েছিলাম। আপনারা জানেন যে গত বছর 16ই জুলাই গোপালগঞ্জে যে নারকীয় গণহত্যাটি সংঘটিত হয়েছিল, এবং যে গণহত্যাটি সংঘটিত হয়েছিল মূলত যশোর ডিভিশনের জিওসির নেতৃত্বে, এবং সেনা প্রধান জেনারেল ওয়াকার খান যে বিষয়টির ব্যাপারে সম্যক অবহিত ছিলেন, এবং সেই গোপালগঞ্জ থেকে এমন ভাবে তারা পালিয়েছিলেন যে এবার যখন তারা কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই মাসব্যাপী, সেইখানে কিন্তু গোপালগঞ্জ নেই। সবাই তাদের বলেছে যে যেখানেই যাও বাবা সমস্যা নাই, গোপালগঞ্জ গেলে তোমাদের নিরাপত্তা আমরা কেউ দিতে পারবো না। তো সাভারে কালকে কেন বোমাবাজি হলো? সাভার তো একটা নিরীহ জায়গা। তো আসুন বোমাবাজি হওয়ার 10 মিনিট আগে কি ঘটনা ঘটেছিল একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখি। এই ভিডিও ক্লিপে খুব স্পষ্টভাবে আমরা দেখছি যে এনসিপি সেখানে উপস্থিত যারা ছিলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তার মানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, এবং তারপরেই দেখলাম যে সেখানে বোমাবাজি শুরু হয়ে গেছে।
এবং এই বোমাবাজির ফলে সবাই পালিয়ে গেছে। যখন বোমাবাজি হচ্ছে সবাই পালিয়ে গেছে, তখন স্টেজে ওই টোকাই সার্জিস আলম তিনি আবার বলছেন যে একটা কি এই নাহিদ ইসলাম আসছেন, এই সেই নাহিদ ইসলাম যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরাজিত হয়েছিল এবং ডক্টর ইউনূসের বিশেষ অনুরোধে জেনারেল ওয়াকার খানের হস্তক্ষেপে যাকে এমপি নির্বাচিত করা হয়েছিল, সেই জনপ্রত্যাখ্যাত এনসিপির প্রধান নাহিদ ইসলামকে নিয়ে দেখলাম যে সার্জিস আলম বেশ বড় বড় কথা বলছেন। তো এখানে কেন এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব হলো, কেন বোমাবাজি হলো, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের ব্যাখ্যা আমরা পাচ্ছি। তার মধ্যে একটা হলো যে এই পুরো বিষয়টা একটা নাটক। এই নাটকটা কারণে করা হয়েছে যে এই পদযাত্রা কর্মসূচির আগে এনসিপি চেয়েছিল যে তাদের আর্মি প্রোটেকশন দেওয়া হোক, পুলিশ প্রোটেকশন দেওয়া হোক, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি দেওয়া সম্ভব নয়। সুতরাং তারা একটা ক্রাইসিস তৈরি করেছে, যে ক্রাইসিসের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে তাদের সিকিউরিটি অ্যাট রিস্ক। সুতরাং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যেন আর্মি পুলিশ দেয়। এখানে আরেকটা ভিডিও ক্লিপ দেখেন, প্রোগ্রামের পরে সার্জিস আলম কি বলছেন। একজন দলীয় প্রধান আসবে, এটা তাদের কনসার্ন না। কনসার্নটা হয়তো যদি বিএনপির একজন কোনো নেতা খেতাম আসতো তখন এমপি তো দূরের কথা, জুলাই প্রধানের মহানায়ক হিসাব করে না, যাদের কারণে ক্ষমতা আসছে এটা হিসাব করে না। তারা তাদের একজন যদি আসতো থানা সভাপতি সেক্রেটারি, বিদ্যুৎ কোনোদিন যাওয়ার সময় নাহিদ ইসলাম আসছে, এই জন্য তাদের বিদ্যুৎ সমস্যা। আমার তারা বলে যে জিরো টলারেন্স, আমরা বোমা হামলা হয়ে যায় জিরো টলারেন্স। এই ভিডিও ক্লিপে কিন্তু পুলিশকে দোষারোপ করা হচ্ছে বোমাবাজির আগে নাকি সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং বলছে যে ক্ষমতাসীনদের একটা ওয়ার্ড বা একটা ছোটখাটো লেভেল পর্যায়ের নেতা আসলেও যেখানে এত প্রোটেকশন দেওয়া হয়, যেখানে বিদ্যুৎ থাকে, সেখানে এনসিপির মতো এত বিশাল একটা রাজনৈতিক দলের প্রোগ্রামের আগে কি করে বিদ্যুৎ চলে যায়। আমি একটু খোঁজ নিয়ে দেখেছি আমাদের যে নিউজ টিম আছে বাংলাদেশে, যে একটা বিষয় একটু বলে নিই যে এই এনসিপির এই বিশাল মহাসমাবেশে লোক সংখ্যা কিন্তু ছিল খুবই কম। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে কি ব্যাপার, তাদের সাংগঠনিক অবস্থা এরকম কেন, জামাত বা শিবির কি তাদের আর সমাবেশে লোক সাপ্লাই দিচ্ছে না? এই লোক সাপ্লাইয়ের ব্যাপারে তারা একটা ব্যবস্থা নিয়েছিল যে সাভারে আপনারা জানেন অনেক গার্মেন্টস কোম্পানি রয়েছে, সেই গার্মেন্টস কোম্পানির শ্রমিকদের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কয়েকজন গার্মেন্টস কোম্পানির মালিকের সাথে কথা বলেছিলেন এবং দুই একজন মালিক কথা দিয়েছিলেন যে তাদের শ্রমিকরা এই সমাবেশে যোগ দেবেন। কিন্তু শ্রমিকরা সমাবেশে যোগ দেওয়ার আগে তাদের শিফটের বিষয় আছে, সেই শিফট শেষ করে তারা সমাবেশে যোগ দেবেন। তো এটি করতে গিয়ে যেটা হয়েছে যে ঠিক সময় তারা আসেননি, একটু দেরি হয়ে গেছে। এদিকে এই সমাবেশের ব্যাপারে যে পুলিশের কাছে, প্রশাসনের কাছে যে টাইম লাইনটা দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করা ছিল এবং বিদ্যুতের লোডশেডিংটা এমন ভাবে প্ল্যান করা ছিল যে সমাবেশ শেষ হবে তারপর লোডশেডিং হবে, কিন্তু সমাবেশ সময় মতো শুরু হয়নি। স্বভাবতই সমাবেশ দেরি হয়েছে, আবার গার্মেন্টস এর লোকজন যে পরিমাণ আসার কথা ছিল তারা আসেনি, সব মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা পড়ে গেছে। সুতরাং লোডশেডিং প্ল্যান হয়েছে। এখন সার্জিস আলম বলছেন যে এটা ইচ্ছা করে হয়েছে এবং এত বড় বড় নেতারা সেখানে আসছেন, কেন তারা তেমন সম্মান পাননি, রিসেপশন পাননি, পুলিশ কেন কেয়ার করেনি? কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যখন তারা ঢাকা থেকে রওনা দিয়েছে তখন থেকেই পুলিশ কিন্তু তাদের প্রোটেকশন দিয়ে সমাবেশ স্থলে এসেছে। সুতরাং এখন আপনি যদি নিজেরাই প্ল্যান করেন, হয় নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এটা হয়েছে, অথবা নিজেরা পুরোটাই একটা নাটক সাজিয়েছেন যাতে দেশবাসীর সহানুভূতি পাওয়া যায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু দেশবাসীর সহানুভূতি যেটা আশা করেছিল সেটা এখন এমন ভাবে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা 2024 সালের জুলাই মাসে যে কাজটা করেছিল তারা মনে করছে যে এখনো তাদের সেই গ্রহণযোগ্যতাটা দেশের মানুষের কাছে আছে, কিন্তু দেশের মানুষ যে তাদের প্রতারণাটা ধরে ফেলেছে, তারা যে জামাত শিবিরেরই একটা বি টিম, এটা এখন সবকিছু খুব ওপেন। সো স্বাভাবিকভাবেই এখন আর তাদের আগের মতো বেল নাই। এখন লোকজন হাসাহাসি করতেছে যে এই একটা পরিকল্পিত নাটক, যে নাটকটা সম্পূর্ণ ফ্লপ করেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।